আজকে নতুন ছাত্র নেতারা দল করেছে, আমরা স্বাগত জানিয়েছি। আমরা চাই আরো দল আসুক, বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। বিরোধী দল না থাকলে তো আসলে গণতান্ত্রিক পরিস্থিতি এটা থাকে না। কিন্তু কোন দল যদি এসে এখন বলে বিএনপি কেউ না, বিএনপির কথা শোনা যাবে না, আরে ভাই বিএনপির জন্ম হয়েছে আপনাদের জন্মের আগে। আপনারা রাজনীতি করে আসেন, ঘাত প্রতিঘাত আন্দোলন সবকিছু সহ্য করে একটা পর্যায়ে অবশ্যই একদিন যাবেন। সেই দিনের জন্য আপনাদেরকে কাজ করে সেখানে যেতে হবে। কিন্তু আপনাদেরকে সেই জায়গায় পৌঁছানোর জন্য যতদিন না যাবেন, জনগণের ভোটের অধিকার আমাদেরকে বন্ধ করে রাখতে হবে। সেই আশায় আমরা ঘুরে বালি ঢেলে দিয়েছি ইনশাআল্লাহ। এত ভাইদের গুম খুন হত্যা করেছে, এখন পর্যন্ত লাশ পাওয়া যায় না। সেই ডাইনি হাসিনার একটা কর্মী যাতে আমাদের এরকম যদি কাউকে পাওয়া যায়, আমি জানি না, একটা ছবির বিষয় এসেছে, আসলে আমি চিনি না, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি কোন একজন দায়িত্বশীল নেতা এরকম দোসরকে নিয়ে আসছে। আমি বুঝতে পারি নাই। আমি তাদেরকে সতর্ক বার্তা দিতে চাই, আবার যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু বোঝাপড়াটা আমার সাথে করতে হবে। বাংলাদেশে কোনোদিনও রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না, ফিরতে দেওয়া হবে না, ফিরতে দেওয়া হবে না। কোন স্বৈরাচারকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। এটাই হইল আমাদের শেষ কথা। আমরা ক্ষমতার জন্য লড়াই করি নাই, ক্ষমতার বিরুদ্ধে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে লড়াই অতীতেও করেছি, আগামীতেও যতদিন প্রয়োজন পড়বে করে যাবো ইনশাআল্লাহ। তারা যে কথাটি বলেছে ক্ষমতার জন্য বা মেয়রের জন্য আন্দোলন করছি, ঠিক তার উল্টা। অতীতেও হাসিনার সময় ক্ষমতার বিরুদ্ধে গিয়ে অন্যায়ের বিপক্ষে লড়াই করেছি, এবারও ক্ষমতার বিপক্ষে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে গিয়ে আমি লড়াই করেছি। কে হাসিনা কে ইউনূস সেটা আমার দেখার দরকার নাই। যে অন্যায়কারী, যে আইন লঙ্ঘনকারী তার বিরুদ্ধে আমরা কথা বলবোই বলবো। সে যেই হোক না কেন, তাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিগত কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 7 জন বিচারপতি, প্রধান বিচারপতি সহ, মাননীয় প্রধান বিচারপতি সহ 7 জন বিচারপতির উপস্থিতিতে নিষ্পত্তিকৃত একটি মামলার রায় যেটি আমার পক্ষে এসেছিল, সেটি এই বর্তমান সরকার তারা জোর জবরদস্তি মূলক সংবিধানকে লঙ্ঘন করে, বাংলাদেশের আইনকে লঙ্ঘন করে, তাদের চাকরির বিধিমালাকে লঙ্ঘন করে খুনি হাসিনা যেভাবে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, ঠিক একইভাবে আমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করার ফলে আপনারা যে রাজপথে নেমে এসে ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে দিনের পর দিন অপেক্ষা করেছেন এবং জনগণ আপনাদের অধিকার এবং আমার অধিকার রক্ষার জন্য আপনারা যে লড়াই করেছেন, সেটার জন্য আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি আমার জীবনের কি করতে পারবো বা দিতে পারবো জানি না আপনাদের জন্য, এক সেকেন্ড প্লিজ, কিন্তু এর বিনিময়ে আমি আমার জীবনকে সারা জীবনের জন্য আপনাদের জন্য উৎসর্গ করলাম ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবায়, আপনাদের খেদমতে এবং এই ঢাকা শহরের উন্নয়নের জন্য, এই ঢাকা শহরের জনগণের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ, এবং সেভাবে যাতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় সেটি আমি আপনাদের সামনে বলতে চাই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এটি অবশ্যই আপনাদেরকে বলতে হবে, যেহেতু আপনারা আমার মুরব্বী, আমার ভাই, আমার মা বোনেরা সকলেই রয়েছেন। বিভিন্ন ধরনের অপপ্রচারের শিকার আমি হয়েছি বিগত এই আন্দোলন করার সময়। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার সাথে যখন আমি বিষয়টি নিয়ে আলাপ করি এই রায়ের বিষয়ে, তখন আমি নিজেও বলেছি, উনিও বলেছেন যে এদের অধীনে এদের অধীনে তো কোনো তেমন কিছু করার সুযোগ আমার হবে না, তারা সেই সহযোগিতাও করবে না। তো এটা একটা আনুষ্ঠানিকতা যেটা আছে সেটা সম্পন্ন করে এইভাবে আর কি ছেড়ে দেয়। তো খুব ভালো কথা, আমি লন্ডনে গেলাম, গিয়ে আবারও বিষয়টি পুরোপুরি বুঝে আসলাম। এসে যখন আমার প্রক্রিয়া সম্পন্ন করা শুরু করলাম, তখন দেখলাম এই বর্তমান সরকার যারা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করছে, যারা নিজেদেরকে সম্পূর্ণ দল নিরপেক্ষ দাবি করছে এবং এমনও উদ্ধৃতি দিয়েছে যে
বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন নাকি তারা করবে। তারা নিজেরা সরাসরি যখন দলীয় আচরণ করে আমার অধিকারকে লঙ্ঘন করে এবং তার পোষ্য যে নতুন দল তৈরি হয়েছে সেই দলের নেতাদের, ছাত্র নেতাদের কথায় প্ররোচিত হয়ে সে বেআইনি কাজ করে, তখন অবশ্যই আমার সেটার প্রতিবাদ করা দরকার ছিল এবং আমি করেছি। প্লিজ প্লিজ এই সকল কিছু সর্বসময় আমাদের একমাত্র কমান্ডার, একমাত্র নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে প্রত্যেকটি পদক্ষেপ আমরা আলাপ আলোচনার মাধ্যমে এবং নগরবাসীর যৌক্তিক এই দাবিতে আমরা আন্দোলনে নেমে এসেছিলাম এবং আমাদের কোনোদিনও উদ্দেশ্য ছিল না যে জনগণের কোনো দুর্ভোগ বা কোনো ধরনের অসুবিধা হোক, কিন্তু এখানে সম্পূর্ণ বেআইনিভাবে এই শপথ অনুষ্ঠানটি গ্রহণ করতে না দিয়ে সরকারই জনগণের দুর্ভোগ আদায় করেছে। এখানে আমাদের উপরে যে একটা অঙ্গুলি হেলন করা হচ্ছে সেটা মোটেও ঠিক না। দোষটা তাদের, আজ পর্যন্ত তাদের, এখন পর্যন্ত তারা যেই সংবিধানের 106 ধারায় তারা মতামত নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করেছিল, আমার সাথে তানভীর আহমেদ রবিন ভাই আমরা ওই বঙ্গভবনে গিয়ে এদেরকে শপথ অনুষ্ঠান পড়িয়েছিলাম, সেই ধারা তারা লঙ্ঘন করেছে। তাহলে তাদের বৈধতা কই থাকে সেই জবাব দিতে হবে। এই রায়টা যখন আসে তখন আমাকে প্রলোভন দেখানো হয় যে প্রশাসক হওয়ার। কেন আমি প্রশাসক হব? আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। প্রশাসক হইলে আপনারা হবেন, আপনাদেরকে আমি শপথ করাবো। আমার তো তাও কিছু ভোট আছে, আপনাদের তো কোনো ভোট নাই। একটা গণ অভ্যুত্থানের পরে সর্বসম্মতিক্রমে আপনাদেরকে বসানো হয়েছিল দ্রুততম সময়ে বাংলাদেশে একটি জনগণের নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে আপনারা শান্তিপূর্ণ উপায়ে প্রস্থান করবেন। কিন্তু আমরা দেখতে পেলাম তারা বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী কিছু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তখন একটা সময় বলা হচ্ছিল যে বিএনপি কিছু না, বিএনপির কথা শোনার দরকার নাই, আমরাই সব সংস্কার করে ফেলবো, আমরাই 5 বছর থাকবো, না আমরাই 10 বছর থাকবো, আমরাই যেভাবে গণ অভ্যুত্থান করে খুনি হাসিনাকে হটিয়েছিলাম বিএনপিকেও হটাই দিব। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি করে তখনই সেই রায়টা আসে এবং তখনই আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে নেমে এসে আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে এই সরকার বাংলাদেশে আগামী রাজনীতিতে তারেক রহমানের সাথে কথা না বলে, বিএনপির সাথে কথা না বলে বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে আপনারা দেশ পরিচালনা করবেন, দেশে বর্ডার দিবেন, দেশ করিডোর দিবেন, চিটাগাং পোর্ট দিয়ে দিবেন, আমরা বসে বসে আঙ্গুল চুষবো, সেটা হবে না। এই দেশটা স্বাধীন হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, যখন আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি এবং একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি। 24-এ অবশ্যই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের অংশীদার আমরা সবাই, কিন্তু 71-এর সাথে 24-কে যারা মিলিয়ে ফেলে 71-কে গৌণ করার চেষ্টা করেছে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারাও এটার সাথে যুক্ত ছিল। তারাও বলতে চায় যে আজকে যে 24-এ বাংলাদেশ পয়দা হয়েছে, এর আগে বাংলাদেশ বলে কিছু ছিল না। তাই আমি বলবো আজকে নানামুখী ষড়যন্ত্র হয়েছে, বিভিন্ন বিদেশি সংস্থার, বিদেশি এজেন্টদের দ্বারা পরিচালিত দল আজকে বাংলাদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। সেজন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, সবার দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে দেশপ্রেমী, সবচাইতে বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল যদি থাকে এই মুহূর্তে এক্সিস্টিং, সেটার নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 36 বছর বয়সে বুকের কোনো ভয় না নিয়ে, তিনি কোনো কমান্ডারের অপেক্ষা না করে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা রাজনীতিতে আসি। আজকে নতুন ছাত্র নেতারা দল করেছে, আমরা স্বাগত জানিয়েছি। আমরা চাই আরো দল আসুক, বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। বিরোধী দল না থাকলে তো আসলে গণতান্ত্রিক পরিস্থিতি এটা থাকে না। কিন্তু কোন দল যদি এসে এখন বলে বিএনপি কেউ না, বিএনপির কথা শোনা যাবে না, আরে ভাই বিএনপির জন্ম হয়েছে আপনাদের জন্মের আগে। আপনারা রাজনীতি করে আসেন, ঘাত প্রতিঘাত আন্দোলন সবকিছু সহ্য করে একটা পর্যায়ে অবশ্যই একদিন যাবেন। সেই দিনের জন্য আপনাদেরকে কাজ করে
নির্বাচনে যতদিন না যাবেন জনগণের ভোটের অধিকার আমাদেরকে বন্ধ করে রাখতে হবে, সেই আশায় আমরা গুড়ে বালি ঢেলে দিয়েছি। ইনশাআল্লাহ যখন আপনাদেরকে নিয়ে আমরা এই মেয়রের দাবিতে গিয়ে আমরা সেই যমুনাকেও দিয়েছি, তখনই কিন্তু সেই সরকারের ভিত নড়ে গিয়েছে। তারা বুঝে গিয়েছে এদের সাথে পারা যাবে না, ভাই যেমনি হোক নির্বাচনটা দিয়েছে। তারপরেও শেষ কথা যেটা বলবো, আমি সবকিছু বিশ্বাস করতে রাজি না। আমি বিশ্বাস করতে রাজি না যে যখন বলা হয়েছে, যেভাবে বলা হয়েছে সেভাবে নির্বাচন যে হবে সেটার কোনো নিশ্চয়তা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারবে না। অতএব ফেব্রুয়ারি হোক বা ডিসেম্বর হোক বা সেপ্টেম্বর হোক, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদেরকে সর্বদা প্রস্তুত, সর্বদা সজাগ থাকতে হবে। আমাদের নির্বাচন না দিলে আদায় করে নিয়ে আসে সেই নির্বাচন জনগণের। সর্বশেষ যে কথাটি বলবো, ইতিমধ্যে বহুবার বলা হয়ে গিয়েছে, আমরা খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা যে আমাদের এত ভাইদের গুম খুন হত্যা করেছে, এখন পর্যন্ত লাশ পাওয়া যায় না। সেই ডাইনি হাসিনার একটা কর্মী যাতে আমাদের এরকম যদি কাউকে পাওয়া যায়, আমি জানি না, একটা ছবির বিষয় এসেছে, আসলে আমি চিনি না, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি কোন একজন দায়িত্বশীল নেতা এরকম দোসরকে নিয়ে আসছে। আমি বুঝতে পারি নাই। আমি তাদেরকে সতর্ক বার্তা দিতে চাই, আবার যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু বোঝাপড়াটা আমার সাথে করতে হবে। বাংলাদেশে কোনোদিনও রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না, ফিরতে দেওয়া হবে না, ফিরতে দেওয়া হবে না। কোন স্বৈরাচারকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। এটাই হইলো আমাদের শেষ কথা। আমরা ক্ষমতার জন্য লড়াই করি নাই, ক্ষমতার বিরুদ্ধে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে লড়াই অতীতেও করেছি, আগামীতেও যতদিন প্রয়োজন পড়বে করে যাবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ